সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রাণীবিদ্যা বিষয়ে বন্যপ্রাণী জীববিদ্যার ক্লাস নিব। তোমরা মাস্টার্স প্রথম পর্ব প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র। আজকে তোমাদের যেটা ক্লাস নিব সেটা হলো বন্যপ্রাণী জীববিদ্যা। তোমরা দেখতে পাচ্ছ বিষয় কোড হলো 243111। শিক্ষার্থীবৃন্দ, করোনার কারণে আমরা অনেক দিন থেকেই আমরা ভুগতেছি। আর অল্প দিনে হয়তো আমাদের কতদিন আমরা জানি না, তবে আমাদের পড়াশোনা এর মধ্যেও চালায় যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই জন্যই আমাদের একটু চেষ্টা যে তোমরা পড়াশোনাগুলো ঠিক মতো ধরে রাখো এবং তোমাদের ভালো কাজগুলি করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন আছে এখানে। এই বিষয়ের উপর যেসব প্রশ্ন হতে পারে কিছু প্রশ্ন আমি তার মধ্যে দিয়েছি। যেমন বন্যপ্রাণী কাকে বলে, বিলুপ্ত প্রাণী বলতে কি বুঝো, শঙ্কাকুল বিপন্ন প্রাণী কারা, মহাবিপন্ন প্রাণী কারা এবং বিলুপ্ত প্রাণী কারা এবং তার বৈজ্ঞানিক কিছু উদাহরণ, বৈজ্ঞানিক নাম। এগুলি 1 মার্কের প্রশ্ন এরকম হতে পারে। খ গ্রুপ থেকে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি কতক প্রাণী বনে বাস না করেও বন্যপ্রাণী, এটার ব্যাখ্যা করো। চমৎকার একটা প্রশ্ন যে বনে না বাস করেও তারা বন্যপ্রাণী। কিভাবে? বন্যপ্রাণীর সংজ্ঞায় বলা হচ্ছে যে সকল প্রাণী স্বাধীনভাবে জীবনযাপন করে। মেরুদণ্ডী যে সকল প্রাণী, মাছ ব্যতীত মেরুদণ্ডী প্রাণী যারা স্বাধীনভাবে তাদের জীবন চক্র সম্পন্ন করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, এইসব প্রাণীদেরকে বন্যপ্রাণী বলা হচ্ছে। যেমন ধরো যে আমাদের ঘরে টিকটিকি বাস করে। এই প্রাণীটা কিন্তু তারা স্বাধীনভাবে প্রজনন করে, স্বাধীনভাবে জীবনযাপন করে, যদিও তো ঘরে বাস করে, কিন্তু সংজ্ঞা অনুযায়ী এটা বন্যপ্রাণী। এটা তোমরা আরো সুন্দরভাবে সামনে তোমাদেরকে আলোচনা করব। আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশের কোন কোন শ্রেণীর প্রাণীদেরকে বন্যপ্রাণী হিসেবে গণ্য করা হয় এবং কেন? গ গ্রুপ থেকে 10 মার্কের যে প্রশ্ন সেটা বন্যপ্রাণীর গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কয়েকটা প্রাণী সম্পর্কে আমি পরিচিত করে দিব। তার মধ্যে এই প্রাণীটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই বন্য প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছে। এই প্রাণীটার নাম তোমরা নিশ্চয়ই জানো, যেটা হলো গন্ডার। গন্ডারের মধ্যে কারো কারো 2 শিং থাকে, কারো কারো 1 শিং থাকে। এই 1 শিং গন্ডারের নাম হলো রাইনোসেরোস ইউনিকর্নিস। এটা আমাদের দেশে একসময় ছিল, কিন্তু আমাদের দেশে এখন আর নাই। এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে। তবে এটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে পূর্ব সাইডে আসাম, আসামের জঙ্গলে এটা এখনো আছে না। শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা চেনো, এই প্রাণীটা ময়ূর, প্যাভোপিস্টেটাস বৈজ্ঞানিক নাম। এটাও আমাদের দেশ থেকে এই পাখি, এটা একটা পাখি বিলুপ্ত হয়ে গেছে। এটা একটা প্রাণী তোমরা চেনো, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থারা টাইগ্রিস, আমাদের গর্ব, আমাদের জাতীয়। এটা এখন বিলুপ্ত না হলেও এটা মহাবিপন্ন। এর যত্ন যদি না করা হয়, সংরক্ষণের জন্য চেষ্টা না করা হয়, তবে একসময় এরা হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আরেকটা প্রাণী, এটা কুমিরের মতো কিন্তু আকারে একটু ছোট। এটা পদ্মা নদী বা গঙ্গা নদীতে থাকে। এর বৈজ্ঞানিক নাম এটা হলো ঘড়িয়াল, বাংলা নাম ঘড়িয়াল, আর বৈজ্ঞানিক নাম হলো গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। গঙ্গা নদীতে থেকে একে পাওয়া যায় অবস্থান, তাই এটার নাম এরকম হয়েছে। মহাবিপন্ন আরেকটা প্রাণী, এটা হলো মেনিস ক্রিসকডাটা। এটাকে বন রুইও বলা হয়। এদের শক্ত মোটা মোটা আইস আছে, রুই মাছের মতো আইসের আছে যত, এদেরকে রুই বলা হয়, বন রুই।
এই প্রাণীটা আমাদের দেশের বন জঙ্গলে বাস করে এবং এটা মহাবিপন্ন প্রাণী এবং এই প্রাণীটার একটা বৈশিষ্ট্য হলো যদি আক্রান্ত হয় বাঘ সিংহ ভালুক ইত্যাদির দ্বারা খাদক প্রাণী দ্বারা আক্রান্ত হলে তার শরীরটা মাথাটাকে সে পেটের মধ্যে দিয়ে দলা পাকিয়ে বল গোলের মতো হয়ে যায়। তখন আর তাকে সহজে কেউ আক্রমণ তাকে খেতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, এখানে কয়েকটা সংজ্ঞা আমি আলোচনা করব। বন্যপ্রাণী, বিলুপ্ত প্রাণী, মহাবিপন্ন প্রাণী, বিপন্ন প্রাণী, সংকটাপন্ন প্রাণী, ন্যূনতম উদ্বেগকর এবং তোমাদের বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা চার্ট দিয়েছি যা আমাদের দেশে জীবিত স্তন্যপায়ী কত সংখ্যা, বিলুপ্ত কতটি। এখানে দেখতে পাচ্ছ 138 প্রজাতির স্তন্যপায়ী আমাদের দেশে জীবিত আছে, জীবন্ত আছে। 11টি বিলুপ্ত হয়ে গেছে। পাখি 566, আমাদের দেশে পাখি প্রজাতি পরিমাণটা বেশি আছে এবং এর মধ্যে বিলুপ্ত হয়েছে 19টি। তোমরা দেখতে পাচ্ছ সরীসৃপ 167, বিলুপ্ত 1, উভচর 49, কোনো বিলুপ্তি নাই। এখন তোমাদের সংজ্ঞা, বন্য প্রাণী কাকে বলে? এখানে সংজ্ঞাতে সুন্দরভাবে যে সংজ্ঞাটা উপস্থাপন করা হয় সেটা হলো মাছ ব্যতীত যে সকল মেরুদণ্ডী প্রাণী গৃহপালিত নয়, মানুষের উপর নির্ভরশীল না থেকে স্বাধীনভাবে প্রাকৃতিক পরিবেশে জীবন যাপন করে ও প্রজনন কার্য সম্পন্ন করে তাদেরকে বন্য প্রাণী বা ওয়াইল্ড লাইফ বলা হয়। উইকিপিডিয়াতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ওয়াইল্ড লাইফ ট্র্যাডিশনালি রেফার্স টু undomesticated animal species but has come in include all organisms that grow or live while in an area without being introduced by human. বিলুপ্ত প্রাণী কারা? বিলুপ্ত প্রাণী যে অনেক জরিপ করে সন্ধান করার পরও কোথাও যখন কোনো প্রাণী কোনো অঞ্চলে আর একটা অবশিষ্ট দেখা যায় না, এই সকল প্রাণীকে এই অঞ্চলে বিলুপ্ত প্রাণী বলা হয়। বাংলাদেশের কয়েকটা বিলুপ্ত প্রাণীর মধ্যে এখানে দুইটা উদাহরণ আমি দিয়েছি, চারটা আছে এখানে। এক শিং গন্ডার, যেটা একটু আগে দেখেছো, রাইনোসেরাস ইউনিকর্নিস, ময়ূর প্রাভুক্রিস্টেসাস, নেকড়ে ক্যানিস লুপাস, বনমহিষ বাবুলাস বাবুলিস। শিক্ষার্থীবৃন্দ, আমরা বন্যপ্রাণীর সংজ্ঞা জানলাম, বিলুপ্ত প্রাণীর সংজ্ঞা জানলাম। এখন মহাবিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী সংজ্ঞা আমরা জানবো। এই প্রাণীটা বিলুপ্ত নয় কিন্তু খুব রিস্কের মধ্যে আছে, বিলুপ্তের কাছাকাছি। এখানে সংজ্ঞাতে বলা হচ্ছে যেসব প্রজাতি বন পরিবেশে একসময় অধিক পরিমাণে বিস্তৃত ছিল কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম কারণে তাদের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে এসেছে যাদের নিকট ভবিষ্যতে বিলুপ্তির মুখোমুখি হয়ে যেতে পারে, এইসব প্রাণীদেরকে মহাবিপন্ন প্রজাতি বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রজাতি বলা হয়। যেমন সুন্দরবনের বাঘ প্যান্থারা টাইগ্রিস, ঘড়িয়াল গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। বিপন্ন, মহাবিপন্ন, এরপরে বিপন্ন। যেসব প্রজাতি বিলুপ্ত কিংবা মহাবিপন্ন নয় কিন্তু নিকট ভবিষ্যতে বিলুপ্ত বা মহাবিপন্ন হওয়ার আশঙ্কা, তাদেরকে বলা হচ্ছে বিপন্ন প্রাণী। যেমন রেসাস বানর ম্যাকাকা মালুটা, বন বিড়াল ফেলিস চস। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি আসি যে সংকটাপন্ন প্রাণী। মহাবিপন্ন থেকে আরেকটু ভালো থাকে বিপন্ন প্রাণী, তার চেয়ে আরেকটু ভালোর দিকে সংকটাপন্ন প্রাণী। ভালনারেবল অ্যানিমালস, ইউ ভালনারেবল অ্যানিমালস। কোনো প্রজাতি বর্তমানে অতি বিপন্ন বা বিপন্ন না হলেও ভবিষ্যতে বন পরিবেশে অতি বিপন্ন বা বিপন্ন অবস্থার মুখোমুখি হতে পারে বলে চিহ্নিত করা যায়, তাদেরকে সংকটাপন্ন প্রজাতি বলা হয়। যেমন পাতি শিয়াল, ছোট শিয়ালটা ক্যানিস আরিয়াস, গুইসাপ, ভ্যালারাস
বেঙ্গালেন্সিস, ভ্যারানাস বেঙ্গালেন্সিস, সংখ্যাগ্রস্ত প্রাণী। থ্রেটেনেড, এদেরও কিছু থ্রেট আছে। যেসব প্রজাতি মহাবিপন্ন, বিপন্ন, সংকটাপন্ন ক্যাটেগরিভুক্ত নয়, এক্ষেত্রে এরা এবং তারা হলো যেসব প্রজাতি মহাবিপন্ন, বিপন্ন, সংকটাপন্ন ক্যাটেগরিভুক্ত, এরা সবগুলি হলো সংখ্যাগরিষ্ঠ প্রাণী। এদের সবাই একত্রে থ্রেটেনেড প্রাণী বলা হচ্ছে। ন্যূনতম উদ্বেগকর, লিস্ট কনসার্ন, এই ক্যাটাগরির তালিকাভুক্ত প্রজাতি সমূহ ব্যাপক বিস্তৃত সংখ্যায় বেশি এবং কম ঝুঁকিপূর্ণ, যেমন প্রাতিকাক, হাউস ক্রো, কর্ভা স্প্লিন্ডেন্স। আর তথ্য স্বল্পতা, কিছু কিছু প্রাণী সম্পর্কে গবেষণার তথ্য কিছুটা স্বল্পতা আছে, আর কিছু প্রাণী আছে অমূল্যায়িত। IUCN আন্তর্জাতিক একটা সংস্থার মাধ্যমে মূল্যায়ন করা হয় বিভিন্ন প্রাণীকে চিহ্নিত করে গবেষণা করে এদেরকে বিপন্ন, মহাবিপন্ন বিভিন্ন তালিকায় রাখা হয়। তবে কিছু কিছু প্রাণীর এখনো তাদের যথেষ্ট গবেষণামূলক তথ্য আবিষ্কার করা হয় নাই, যেমন পাহাড়ি ব্যাঙ, পাহাড়ি ঝর্ণা ব্যাঙ, আমোলোপাস মারমেরেটাস। এখানে আন্তর্জাতিক একটা সংস্থা প্রাণী নিয়ে তারা প্রাণী সংরক্ষণে যারা কার্যকরী ভূমিকা রাখে, IUCN, এর একটা ডাটা এখানে দেওয়া আছে যে আমাদের এলাকায় রিজিওনালি এক্সটিন্ট বিলুপ্ত কতগুলি প্রাণী, কত স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, আম্ফিবিয়া, কোনটা কত পরিমাণে তারা, কোন প্রজাতি আমাদের কত বিলুপ্ত হলো, কতগুলি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, কতগুলি এন্ডেঞ্জার্ড বা ভালনারেবল, এ সম্পর্কে একটা ডাটা দেওয়া আছে। তোমরা এটা করে নিও। শিক্ষার্থীবৃন্দ, এ তোমাদের কিছু প্রাণী আমি পরিচয় করে দিচ্ছি। কিছু দিয়েছে, আরো দিচ্ছে। এটা একটা মানব বিপন্ন প্রাণী, মাকাকা মালুট্টা। এই প্রাণীটা বাংলাদেশে বেশ পরিমাণে আছে। এটা বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আছে। এই প্রাণীটা তোমরা অনেকেই বানরের খেলা দেখায়, তোমরা দেখো। এই প্রাণীটাকে রেসার্চ বানরও বলা হয়। এর রক্ত নিয়েই পরীক্ষা করে রক্তের গ্রুপের মধ্যে পজিটিভ নেগেটিভ এটা নির্ধারণ করা গেছে। এই সেই রেসার্চ বানর, ম্যাকাকা ম্যালুট্টা। এখানে একটা প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর একটা প্রাণী। এটা বিড়ালের মতোই কিন্তু বনে বাস করে, ফেলিস্টাস বৈজ্ঞানিক নাম। সংকটাপন্ন প্রাণী ভালপেস বেঙ্গালেন্সিস, এটা হলো খেকশিয়াল বলে, তোমরা চেনো এই প্রাণীটাকে, গ্রামে গঞ্জে দেখে থাকো। এরপর এই এই প্রাণীটা আরো বেশি দেখে থাকো, এটাও সংকটাপন্ন প্রাণী, ক্যানিস অরিয়াস, শিয়াল। শিয়াল পণ্ডিতের অনেক গল্প আছে যে সে খুব চালাক। শিক্ষার্থীবৃন্দ, এই প্রাণীটা তোমরা চেনো, এটাও পুঁইসাপ বলে, ভ্যারানাস বেঙ্গালেন্সিস। এটাও সংকটাপন্ন প্রাণী। এবারে তোমাদের আমি প্রাণী সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী সব মিলেই একটা সুন্দর পরিবেশ বিদ্যমান। প্রাণী আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ বিভিন্ন আমাদের উপকারে আসে, এবং প্রাণী উদ্ভিদ এগুলি আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুইটা শিরোনামে প্রাণীর গুরুত্ব আলোচনা করা হয়েছে। এক হলো প্রত্যক্ষ ভূমিকা, ডাইরেক্ট রোল অফ ওয়াইল্ডলাইফ। এক, শিক্ষা গবেষণা ক্ষেত্রে, শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে আহ, মানব কল্যাণে এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। দুই, চিকিৎসা ক্ষেত্রে, সাপের বিষ থেকে ব্যথানাশক ও ইদানিং ক্যান্সার ওষুধ তৈরিতে ব্যবহার হয়। গন্ডার, বাঘ, বনরুই, কুমির প্রভৃতি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঔষধের উপকরণ তৈরি হয়। তিন, পোষা প্রাণী হিসাবে বন্যপ্রাণী, আদিকাল থেকেই পোষ মানিয়ে পালন করে আসছে। পোষা প্রাণী দিয়ে বন্য প্রাণী শিকার করা হতো, হাতি দিয়ে হাতি ধরা, শখের বশে করতে অনেক প্রাণীকে
মানুষ বাসায় পোষে। বাজ পাখি দিয়ে অন্যান্য মাছ সহ অন্যান্য শিকার তারা করে, তারা ফায়দা নিত। বন্যপ্রাণী মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করত। ৪. খাদ্য সামগ্রীর উৎস হিসাবে বন্যপ্রাণী হরিণের খামার, কুমিরের খামার, কচ্ছপের খামার করে উন্নত খাদ্য সংগ্রহ ও রপ্তানি করা হয়। এর মাধ্যমে অর্থনীতি লাভবান হওয়া যায়। ৫. বন্যপ্রাণী হতে রপ্তানিযোগ্য বস্তু আহরণ। অনেক সময় বন্যপ্রাণীদের হাড়, লোম, চামড়া এগুলি মূল্যবান দ্রব্য তৈরি হয় এবং এগুলি রপ্তানি হয়। অনেক দেশে অন্য চিড়িয়াখানায় অনেক বন্যপ্রাণী তারা রাখার জন্য নিয়ে যায়। বন্যপ্রাণী এইভাবে রপ্তানি করা কিছু যায়। ৬. পেস্ট দমনে বন্যপ্রাণী। পেস্ট হলো যে তোমরা জানো যে ফসলের ক্ষতিকারক ছোট ছোট কীট পতঙ্গ এবং ইঁদুর এগুলোকে পেস্ট বলা হচ্ছে। এই পেস্টদের দমনের জন্য আর এক অন্যান্য প্রাণী কাজ করে, যেমন ব্যাঙ, টিকটিকি, বিভিন্ন পাখি, বনবিড়াল এগুলি। ৭. প্রদর্শনীতে ব্যবহার করে লাভবান। অনেকে সার্কাসের মধ্যে হাতি, বাঘ এগুলি, সিংহ, বানর এগুলি রাখে। আর গ্রামে গঞ্জে বানরের খেলা, সাপের খেলা ইত্যাদি দেখায়। এগুলি মানুষকে ও পর্যটকদের আকর্ষণ করে। ৮ নাম্বার, বন্য প্রাণীর লোম ও পালক। হালকা অথচ গরম পোশাক তৈরিতে পালকের কোনো জুড়ি নাই। আমাদের দেশে যে হাঁসের পালক, মুরগির পালক অনেক সময় আসে ফেরিওয়ালারা কিনে নিয়ে যায়। এগুলি জার্মানিতে চলে যায় এবং সুন্দর দামি পোশাক হয় যেটা হালকা কিন্তু গরম। ৯ নাম্বার, মানুষের মনোরঞ্জন। মানুষ পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে। পশু পাখি, গাছপালা, জীবজন্তু, প্রাকৃতিক পরিবেশ দেখতে মানুষ ভালোবাসে। পাখির গান আর সৌন্দর্য এগুলি মানুষকে বিমোহিত করে। এর এর মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করা হয়। জাতীয় পার্ক, বিনোদন পার্ক, সাফারি পার্ক ইত্যাদি আমাদের দেশে হয়েছে, যেগুলি সংরক্ষিত এলাকা। এখানে প্রাণী রাখা হয় এবং এখানে পর্যটনের ব্যবস্থা করা হয়েছে এবং পৃথিবীর প্রায় সব দেশে এরকম ব্যবস্থা আছে। ক নাম্বার, পরোক্ষ বন্যপ্রাণীর পরোক্ষ ভূমিকা। ১. পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা। এটি একটা ব্যাপক একটা সুন্দর একটা জিনিস যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণীর অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, বন্যপ্রাণী বিভিন্নভাবে আমাদের পরিবেশের মধ্যে সুন্দর একটা ভারসাম্য বজায় রাখছে। পাখিরা অনেক পরিমাণে কীটপতঙ্গ খেয়ে থাকে। এইগুলি কীটপতঙ্গ খাওয়ার কারণে ফসলে পোকার উপদ্রব আমাদের ব্যাপক কমে আসে। এভাবে অন্যান্য আরো প্রাণী আছে যারা পরিবেশের মধ্যে আমাদের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, আমরা হয়তো অনেকটা জানি না। ২. খাদ্য চক্রে বন্যপ্রাণীর ভূমিকা। তোমরা জানো যে ফুড চেইন বলে একটা কথা আছে, যে বিভিন্ন প্রাণী কেউ খাদক, কেউ উৎপাদক, কেউ বিয়োজক এবং তাদের মধ্যে একটা খাওয়া, শিকারী এবং আদান-প্রদান একটা সম্পর্ক তৈরি হয়। এর মাধ্যমে একটা সুষ্ঠু একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে এবং যেটার দ্বারা একটা পরিবেশ সুন্দর থাকে এবং পরিবেশে বিভিন্ন প্রাণীর একটা সংখ্যা নির্দিষ্ট বজায় থাকে। ৩ নাম্বার, পর্যটন ক্ষেত্রে সম্প্রসারণে ভূমিকা। পর্যটন ক্ষেত্রে বন্যপ্রাণী অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৈজ্ঞানিক গুরুত্ব। অনেক গবেষণায় ইঁদুর, গিনিপিগ, খরগোশ, বানর ইত্যাদি, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে এগুলি প্রচুর ব্যবহার হয়। ঔষধ শিল্পে এর ব্যবহার ব্যাপক আছে। বন্যপ্রাণী থেকে ওষুধ তৈরি হয়, শৌখিন দ্রব্য তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রাণী আমাদের যেকোনো উদ্ভিদ প্রাণীর মধ্যে এখনো হয়তো অনেক কিছু ঔষধ বা অনেক কল্যাণ আমরা পেয়ে থাকবো। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্যপ্রাণী থেকে আমরা নানা প্রকার উপকার পেয়ে থাকি। সুতরাং আমাদের উচিত হবে যে বন্যপ্রাণীকে আমরা সংরক্ষণ করব এবং এই বন্যপ্রাণী তারা যেন নিরাপদে থাকে এবং আমাদের পরিবেশের মধ্যে তারা
কাজে আসে, এটা আমাদের সকলের চেষ্টা থাকবে। শিক্ষার্থীবৃন্দ, সামনের দিন তোমাদের অন্য এক টপিকস নিয়ে আলোচনা করব। এখনকার মতো এখানে তোমাদের বিদায় নিচ্ছি। তোমাদের সকলের কল্যাণ হোক। তোমরা তোমাদের সময়গুলিকে ভালো কাজে ব্যয় করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। তোমাদের সঙ্গী সাথীরা যেন ভালো লোক হয়। তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করো, বাবা মার কথা মতো চলার চেষ্টা করো, এবং তোমরা পরিশ্রমী হও, পড়াশোনা ভালো করে করো। সামনে নিশ্চয়ই সুন্দর সোনালী ভবিষ্যৎ আমাদের আছে। তোমাদের সবাইকে ধন্যবাদ।